আসসালামু আলাইকুম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আজকের আইসিটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তো আশা করতেছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। তো আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড সিকিউরিটি যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেটা আছে বেসিক ট্রান্সমিশন মিডিয়া, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা বিগত দিনে একটা ছুটি ছিল, এই জন্য ওই ক্লাসটা আমরা মিস করে গিয়েছি বা ওই দিনের ক্লাসটা আমাদের হয় নাই। তো শুরুতে বলে নিচ্ছি যে আগামীকাল হচ্ছে ছুটি থাকবে, যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটি থাকবে। তো কালকের যে ক্লাসটা হওয়ার কথা আছে অর্থাৎ ম্যাডাম যে ক্লাসটা আপনাদেরকে নেন, ওই ক্লাসটা পরবর্তী সময়ে আপনাদেরকে গ্রুপের মধ্যে জানানো হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতেছি। দেখেন, আমরা আজকে কম্পিউটার নেটওয়ার্ক এন্ড সিকিউরিটির যেটা আছে এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বেসিক ট্রান্সমিশন মিডিয়া, এটা নিয়ে কথা বলবো বা এটা নিয়ে আলোচনা করবো। যেহেতু আমরা প্রথম অধ্যায়টা শেষ করে ফেলছি, এখন বেসিক ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এখন এখানে বলা হচ্ছে, দেখেন আমরা যদি একটু ভূমিকা নিয়ে আলোচনা করি, অর্থাৎ আমরা এই দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে কি পাবো এটা নিয়ে যদি একটু ধারণা নিতে চাই, যে আংশিক কিছুটা ধারণা যদি রাখতে চাই যে এই চ্যাপ্টারের মধ্যে আসলে আছে কি, আর আমরা কি পড়বো বা আমরা কি জানতে চাচ্ছি এই চ্যাপ্টারটার ভিতরে। তো এখানে দেখেন, ট্রান্সমিশন মিডিয়া হলো একটি ম্যাটেরিয়াল সাবস্টেন্স, যা সলিড, লিকুইড কিংবা গ্যাস হতে পারে, যা দ্বারা এনার্জি উৎপন্ন করা যায়। তো এখানে কি বলছে, আমরা যে ট্রান্সমিশন মিডিয়া ব্যবহার করব বা এর যে ম্যাটেরিয়াল গুলো হবে বা সাবস্টেন্স যেগুলো থাকবে, সেগুলো হচ্ছে কি হতে পারে, সলিড হতে পারে অর্থাৎ শক্ত বস্তু হতে পারে, লিকুইড হতে পারে, আবার গ্যাসও হতে পারে, যা দ্বারা আমরা এনার্জি ওয়েভ অর্থাৎ শক্তির যে তরঙ্গ, তরঙ্গ শক্তিটা আমরা উৎপন্ন করব। এখন এখানে বলা হচ্ছে যে সাধারণত কান দ্বারা রিসিভ, এর ট্রান্সমিশন মিডিয়া হলো বাতাস, অর্থাৎ আমরা যে কানে যেটা শুনতেছি, কানে যে আমরা শব্দটা আমাদের কানে যাচ্ছে, এটা আসলে আমরা যখন মুখ দিয়ে বলি, তো এটা কি হয়, বাতাসের মাধ্যমে তরঙ্গ আকারে কিন্তু আমাদের শ্রবণ শক্তি বা আমাদের কান পর্যন্ত পৌঁছায়, তারপরে আমরা এটা কিন্তু শুনতে পাই। এরপরে বলতেছে, দেখেন, যেমন এ হলো বাতাস, তারপর হচ্ছে বাতাস ছাড়াও শব্দ গ্রহণের ক্ষেত্রে কঠিন বা তরল পদার্থ ব্যবহার করা হতে পারে। মানে আমরা যে শুধু বাতাসের মাধ্যমে শুনতে পাবো বিষয়টা এমন না, আমরা কিন্তু কোনো একটা শক্ত বস্তু বা কিসের মাধ্যমে, কোনো তরলের মাধ্যমে শুনতে পারি। এখন এটা যদি বলেন যে আসলে বাতাসের মাধ্যমে শোনা যায়, কিন্তু কোনো শক্ত বস্তুর মাধ্যমে আমরা কিভাবে শুনতে পারি? আপনি যখন দুইটা শক্ত বস্তু আছে, দুইটা শক্ত বস্তুতে যখন আঘাত করবেন, আঘাত করার ফলে কি হয়, যে ওইটা কিন্তু একটা শব্দ উৎপন্ন করে, একটা ওয়েভ উৎপন্ন হয়, যেটা কি হয় আমরা তরঙ্গ আকারে আমাদের কান পর্যন্ত পৌঁছায় এবং আমরা শুনতে পাই। আবার কি হয়, অনেক সময় দেখবেন আপনি যখন বদ্ধ জায়গায় অর্থাৎ যে স্থানটা আবদ্ধ থাকে, বন্ধ থাকে, ওই জায়গায় যদি কথা বলেন, তাহলে আপনার কথাটা কি হয়, ওই সাউন্ডটা রিফ্লেকশন হয়, অর্থাৎ আপনার ভয়েসটা কি হচ্ছে, সামনে যে প্রোটিন বস্তুটা আছে ওই বস্তুতে আঘাত করে আবার ওইটা কি হয়, রিফ্লেক্ট হয়ে আমাদের কাছে ফিরে আসে, অর্থাৎ প্রতিধ্বনিত হয় এবং আমরা ওইটাকে দুইবার শুনতে পাই। এরপর হচ্ছে শব্দ বলা হয়েছে বা লিকুইড মিডিয়াম হিসেবে এখানে ব্যবহার করা হয়। তো ট্রান্সমিশন মিডিয়াম এর বহু বচন বা প্লুরাল হলো ট্রান্সমিশন ট্রান্সমিশন মিডিয়া। এখন দেখেন, বায়ুশূন্য স্থানে বা মহাকাশে, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল মিডিয়ামের অবর্তমানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য ট্রান্সমিশন মিডিয়াম হলো লিক বা রেডিও ওয়েভ। আমরা হচ্ছে যখন মহাকাশ বা স্টেশন থেকে, অর্থাৎ আমাদের যে পৃথিবীর বাইরে যে মহাকাশ স্টেশন আছে, ওইখান থেকে আমাদের মধ্যে কি করা হয়, যদি কোনো সিগন্যালকে পাঠানো হয়, ঠিক আছে, কোন সিগন্যালকে আমরা যদি পাঠাই, তাহলে কিভাবে পাঠাতে হয়, সেটা আসলে রেডিও ফ্রিকোয়েন্সি আছে, যেটা যেটা আমরা বিগত ক্লাসে বা প্রথম চ্যাপ্টারের দিকে জানছিলাম, যে রেডিও ট্রান্সমিশন স্টেশন থাকে, যেখান থেকে রিসিভ হয় এবং আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আবার কি হয়, ট্রান্সমিট মিডিয়া ব্যবহার করা হয়। এভাবে যেটা বলা হয়েছিল, এখানে ঠিক সেই কথাটাই বলা হচ্ছে যে রেডিও ব্যবহার করে আমরা ওই সিগন্যালটা কি করি, আমাদের শোনার উপযোগী করে তুলতে পারি। সুতরাং আমরা বলতে পারি ট্রান্সমিডিয়া মিডিয়াম হলো একটি টেকনিক্যাল ডিভাইস যা ওয়েবকে ট্রান্সমিট করে। তাহলে এই কথাটার অর্থ এখানে কি বোঝাচ্ছে, যে আমরা বলতে পারি ট্রান্সমিশন মিডিয়াম একটি টেকনিক্যাল ডিভাইস, অর্থাৎ এখানে টেকনোলজি ব্যবহার করা হয়, ব্যবহার করে যে ডিভাইসের মাধ্যমে কি করা হয়, ওয়েবকে ট্রান্সমিট করে ম্যাটেরিয়াল সাবস্টেন্সকে নিয়োজিত করে। তাই অপটিক্যাল ফাইবার অথবা কপার কেবল দ্বারা কি হয়, এটা হচ্ছে আমাদের পর্যন্ত পৌঁছানো হয়। এখন যদি বলি
যে আমরা যে ডিশ কেবল বা ডিশের চ্যানেলগুলো, স্যাটেলাইট যে চ্যানেলগুলো দেখি বা বাইরের যে কান্ট্রির চ্যানেলগুলো দেখা হয়, সেই চ্যানেলগুলো কি হয় দেখা যাবে, ওইটা কিন্তু আর তরঙ্গ আকারে আমাদের পর্যন্ত আসে না, ওইটা কিন্তু কেবলের মাধ্যমে, যেটা ডিশ কেবল আছে বা আপনি ব্রডব্যান্ড যেটাকে বলেন বা ইন্টারনেট যেটাকে বলেন, যেটা হচ্ছে ল্যান্ড কানেকশন, অর্থাৎ কেবলের মাধ্যমে, যেটা কেবলের ভিতর দিয়ে আমাদের কি হয়, আমাদের যে সিগন্যালটা, ওই সিগন্যালটা আমাদের পর্যন্ত কেবল দিয়ে নিয়ে আসা হয়। নিয়ে এসে কিন্তু ওইটার আউটপুট হিসেবে আমরা হয় টেলিভিশনে দেখতে পাই বা আমরা কম্পিউটারে কোনো কিছু ব্রাউজিং করি ওই ইন্টারনেটের মাধ্যমে, তো এটা কেবল ইউজ করে কিন্তু করা হয়। এটা কিন্তু ওয়েবের মাধ্যমে আমরা পাই না। আপনি যদি আপনি টিভির পিছন থেকে এই যে ডিশের যে লাইন গুলো আছে বা যে টেলিভিশন চ্যানেল গুলো আছে, এটা যদি আপনি কেবল পিছন থেকে কানেক্ট ডিসকানেক্ট করে দেন, বা আপনার দেখা যাচ্ছে ল্যান্ড কানেকশনের মাধ্যমে আপনি ইউটিউব দেখতেছেন স্মার্ট টিভিতে, তো সেইটা যদি আপনি ডিসকানেক্ট করে দেন তখন কিন্তু আপনি এটা চালাতে পারবেন না বা দেখতে পারবেন না। তো এখানে হচ্ছে আমাদের যে ওয়্যার গুলো আছে, অর্থাৎ তার যেগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে ট্রান্সমিটার, ট্রান্সমিশন মিডিয়া হিসেবেও কিন্তু কাজ করে। কম্পিউটার অন্যান্য টেলিকমিউনিকেশন ডিভাইস গুলোর মধ্যে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল ব্যবহার করা হয়, অর্থাৎ সিগন্যাল ডাটা রিকোয়েস্ট করে থাকে। এই সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফর্মে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ট্রান্সফর্ম করা হয়, অর্থাৎ একটা এনার্জি আপনি যখন আরেক জায়গায় পাঠাবেন, তো সেটাকে কি করতে হবে, তারা কি করতেছে যে এই সিগন্যাল বা রিপ্রেজেন্ট করে, এই সিগন্যাল রিপ্রেজেন্ট করে কি, এটাকে হচ্ছে আপনার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে রূপান্তর করে বা ফর্মে রূপান্তর করে করে আমাদের পর্যন্ত এটাকে পৌঁছানো হয়। এখন দেখেন এখানে মেইনলি কথা বলা হচ্ছে, যতটুকু বোঝানো হয়েছে যে ভূমিকার মধ্যে যতটুকু বোঝানো হয়েছে, যে এখানে হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম যেগুলো ব্যবহার করা হয়, এটা হচ্ছে আপনার কি হয়, সলিড হতে পারে, লিকুইড হতে পারে বা এয়ার হতে পারে। যাই হোক, এইবার আমরা একটু নিচের দিকে যদি চলে আসি, এখানে দেখেন ট্রান্সমিশন মিডিয়াম এর প্রকারভেদ বলা আছে। কয়েক প্রকার ট্রান্সমিশন মিডিয়া আছে, এর কয়েকটা প্রকার এখানে দেওয়া আছে। বলা হচ্ছে কম্পিউটার অন্যান্য টেলিকমিউনিকেশন ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল ব্যবহার করা হয়, অর্থাৎ সিগন্যাল ডাটার রিকোয়েস্ট করে মানে রিপ্রেজেন্ট করে থাকে। এই সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে রূপান্তর করে ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে ডিভাইস হতে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে প্রেরণ করা হয়। অর্থাৎ আমি যে ডিশের কেবলের কথা বলছি, এটা যে কোনো জায়গায়, অর্থাৎ যেখান থেকে পাঠানো হচ্ছে, ট্রান্সমিট স্টেশন থেকে যেটা পাঠানো হচ্ছে, এটা কিন্তু রিসিভ করা হয়, রিসিভ করে এটাকে আবার কি করা হচ্ছে, স্যাটেলাইট যে স্টেশন বা মহাকাশ যে স্টেশন আছে, ওইখান থেকে আবার আমাদের পৃথিবীতে প্রেরণ করা হচ্ছে। ওই শক্তিটা কি কি করা হয়, আমাদের নিচে রিসিভার থাকে, দেন রিসিভারে ওইটাকে রিসিভ করে কেবলের মাধ্যমে, প্রসেসিং এর মাধ্যমে, টেকনোলজি বা ব্যবহার করে এটা প্রসেসিং করা হয়, ওই ওয়েবটাকে প্রসেসিং করা হয়। যেহেতু মহাকাশ থেকে কিন্তু কেবলের মাধ্যমে এটা আসে না, এটা তরঙ্গ আকারে আসে বা এয়ার এর মাধ্যমে আসে বাই সিগন্যাল। তো সেইটাকে রিসিভ করা হয়, রিসিভ করার পরে এটাকে আমরা কি করা হয়, টেকনোলজি দ্বারা এই তরঙ্গটাকে আবার কি করা হচ্ছে, ওইটা আমাদের কেবলের মাধ্যমে আমাদের পর্যন্ত বা এক ডিভাইস তো অন্য ডিভাইসে পৌঁছে দেওয়া হচ্ছে। এখন দেখেন ট্রান্সমিশন মিডিয়ামের বহু বচন, এটা আমরা আগে পড়ে আসছি, ভূমিকার মধ্যে এত কিছু ছিল, তো এটাকে আমি আবার নতুন করে না বলি। এইবার দেখেন এখানে কিছু কেবলের কথা বলা হচ্ছে। ওপেন কেবল যেটা হচ্ছে খোলা কেবল, এটার কিছু শক্তি আছে, মানে সে কত থেকে কত পর্যন্ত এটা বহন করতে পারবে। সো এখানে বলা হচ্ছে যে তরঙ্গটা আছে, এখানে 0 থেকে 5 মেগাহার্টজ পর্যন্ত ওপেন ক্যাবলে এটা হচ্ছে সরবরাহ করা যায়, বা সেই সিগন্যালটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। এরপরে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল যেটা আছে, 0 থেকে 100 মেগাহার্টজ পর্যন্ত, তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে হার্টজ। তো এটা হচ্ছে আপনার 0 থেকে 100 মেগাহার্টজ পর্যন্ত এটা কি করতে পারবে, সিগন্যালটাকে বয়ে নিয়ে যেতে পারবে। এরপরে আছে কোএক্সিয়াল কেবল, যেটা 0 থেকে 500 মেগাহার্টজ পর্যন্ত কি বহন ক্ষমতা আছে, সিগন্যালটাকে সে এক স্থান থেকে বা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আপনাকে পৌঁছায় দিতে পারে। আর অপটিক্যাল ফাইবার, অর্থাৎ যেটা অপটিক্যাল ফাইবার বলতে যেটা ওয়াইফাই কেবল বলি, তাই না, যেটা ব্রডব্যান্ড লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার, সেটা হচ্ছে 186 টু 370। এটা হচ্ছে THz, আগে ছিল মেগা, তাই না, এখন যদি হচ্ছে টেরাবাইট, এখানে বলা হচ্ছে টেরাহার্টজ। আগে ছিল মেগাহার্টজ, এখন বলা হচ্ছে টেরাহার্টজ। কত টেরাহার্টজ, 186 টু 370 টেরাহার্টজ হিসাবে, মানে সে সিগন্যালটা বহন করে নিয়ে যায় অপটিক্যাল ফাইবার, অর্থাৎ যেটা ওয়াইফাই কেবল বলি আমরা, বাসায় ওয়াইফাই লাইন নিতে যে কালো কেবলটাকে ব্যবহার করা হয় ডিশের তারের মতো, ওইটা মূলত হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। আচ্ছা, এবার দেখেন এটার আগে এটার একটা ব্লক ডায়াগ্রাম আছে, যদি ওটা চিত্রে আছে, চিত্রের মাধ্যমে একটু দেখে নিন বইতে, আমি তারগুলো সম্পর্কে একটু আলোচনা করি। এবার দেখেন টুইস্টেড পেয়ার,
কোএক্সিয়াল এবং অপটিক্যাল ফাইবার কেবলের গঠন কেমন আছে, এদের গঠন চিত্র এখানে দেওয়া আছে, এটা বইয়ের মধ্যে পাবেন। তো এটা আছে টুইস্টেড, প্রথমে আছে টুইস্টেড পেয়ার কেবল। দুইটি প্যাঁচানো কপার কেবল দিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। প্রতিটা আর জ্যাকেট কন্ডাক্টর থাকে, দুইটি তারের মধ্যে একটি রিসিভার এর নিকট সিগন্যাল বহনে ব্যবহৃত হয় এবং অপর তারটি গ্রাউন্ড সিগন্যাল বহনে ব্যবহৃত হয়। এইবার দেখেন এই জায়গায় যে টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আসার একটি ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল কয়টা কেবল দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটা আপনাকে বলি কি ক্যাট সিক্স কেবল যেটাকে বলা হয়, আমরা যেটাকে ওয়াইফাই কেবলের সাথে ক্যাট সিক্স কেবল বলি, যেটার মধ্যে দেখবেন অনেকগুলো তার, সাতটা আটটা তার পেঁচানো থাকে। তো এখানে বলা হচ্ছে কন্ডাক্টর, তারপর হচ্ছে ইনসুলেটর, কেবল জ্যাকেট, এভাবে দেওয়া আছে। এগুলো হচ্ছে পেয়ার্স। এখানে হচ্ছে টোটাল 1 2 3 4, এখানে চারটা পেয়ার্স এর মধ্যে আপনার টোটাল আটটা কেবল দেওয়া থাকে। মানে একটা কেবলের মধ্যে, কেবল জ্যাকেটের মধ্যে এবং ইনসুলেটর, কেবল জ্যাকেট অর্থাৎ টোটাল যদি আমি একটা তারকে তুলনা করি বা গোল তারকে তুলনা করি, ওইটার মধ্যে হয়তো কখনো দুইটা তার, কখনো চারটা তার। যদি আমরা কখনো আমাদের যে চার্জার আছে, মোবাইলের চার্জার, ওইটা কিন্তু সাদা বা কালো যেটাই হোক না কেন, একটা কাভার দেওয়া থাকে এবং ওর ভিতরে তিনটা বা চারটা হচ্ছে তার দেওয়া থাকে। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হোয়াইট, আর একটা দেখবেন গ্রিন। টোটাল চারটা তার কেবল দেওয়া থাকে। তো ঠিক এরকম যেটা হচ্ছে আমরা কি করি, ব্রডব্যান্ড লাইনের ক্ষেত্রে রাউটার থেকে আমরা আমাদের পিসি পর্যন্ত নিয়ে যাই, ওইটাকে বলা হচ্ছে আপনার কি টুইস্টেড পেয়ার কেবল। এটার ভিতরে কি আছে, ছয়টা, এখানে আটটা তার দেওয়া থাকে এবং এইটার মাধ্যমে আমরা সিগন্যালটা বহন করে নিয়ে যাই। যাই হোক, এটা একটু দেখে নিবেন। এই যে টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে শিল্ড টুইস্টেড পেয়ার, আর একটা হচ্ছে আনশিল্ড। শিল্ড বলতে হচ্ছে বর্ম যেটাকে বলা হয়, যেমন আমরা জামা কাপড় পরি তাই না, বা কোনো কিছু একটা খাপ বা বক্স যেটাকে বলা হয়, বক্সের যদি থাকে তাহলে এটা হচ্ছে শিল্ডেড। ঠিক আছে, মানে বক্সের ভিতরে আছে, সেটা হচ্ছে শিল্ডেড। আর আনশিল্ডেড বলতে, আনশিল্ডেড বলতে যেটা কোনো কাভার নাই, মানে লোকালি কোনো কাভার দেওয়া নেই বা কোনো কিছু। যদি আমরা বাজারের কথা চিন্তা করি, বাজারে অনেকগুলো বা আমরা বিভিন্ন দোকানে যাই, শপে যাই, কি করার জন্য, অনেক প্রোডাক্ট দেখবেন যে আপনার লুজ থাকে, অর্থাৎ কোনো প্যাকেট জাত কোনো কিছু না, প্যাকেট করা না, জাস্ট লুজ, লুজ হিসেবে কিনে নেওয়া যায়। যদি আমরা একটা কিসের কথা চিন্তা করি, এখানে আমরা কিছু বিষয় বলতে পারি, বা একটা মুদিমালের কথা চিন্তা করেন, আটার কথা চিন্তা করেন, আটা কিন্তু লুজও পাওয়া যায়, আবার চাউল লুজও পাওয়া যায়, প্যাকেটও পাওয়া যায়। সো এটা যেটা লুজ পাওয়া যায় সেটাকে হচ্ছে আনশিল্ডেড, অর্থাৎ কোনো কাভার ছাড়া, প্রোটেকশন ছাড়া। আর শিল্ডেড বলতে যেটাতে প্রোটেকশন আছে বা কাভার্ড আছে, এটাকে হচ্ছে শিল্ডেড পেয়ার কেবল বলা হয়। এরপরে হচ্ছে শিল্ডেড টুইস্ট পেয়ার কেবল। এটাকে কি সাধারণত এখানে বলা হচ্ছে শিল্ডেড টুইস্ট পেয়ার কেবলের সংক্ষিপ্ত রূপ হলো এসসিপি। এগুলো আপনাদের অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে। আমি আবারও বলে দিচ্ছি, এই ধরনের প্রশ্নগুলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল কি বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল কি, এগুলো আপনাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে, পূর্ণরূপ অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে। এইবার দেখেন এখানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসটিপি, অনাকাঙ্ক্ষিত নয়েজ প্রত্যাহার করা। অ্যাজ এখানে হচ্ছে টেকনিক, মানে ঢাল বা আবরণ জোড়া তারের সমন্বয়ে এসটিপি কেবল তৈরি হয়। তারের প্রত্যেক জোড়ায় কি হয়, এখানে হচ্ছে একটা তার, এখানে মেটালিক ফয়েল, মেটালিক ফয়েল দ্বারা মোড়ানো থাকে বা র্যাপিং করা থাকে। মেটালিক ফয়েল বলতে কি হয়, অনেক সময় দেখবেন অনেক চকলেট গুলা যেমন র্যাপ করা থাকে, আমরা চকলেট যখন খুলি, কোন একটা চকলেট প্যাকেট যখন খুলবেন, তখন দেখবেন প্যাকেটটা খোলার পরেও ভিতরে একটা আবরণ দেওয়া থাকে, যেটার মধ্যে কি হয়, অ্যালুমিনিয়াম ফয়েলের মতো অনেকটা দেখতে হয়। তো সেইটাকে হচ্ছে মেটালিক ফয়েল বলা হয়। মানে এক একটা মেটালের ক্ষেত্রে যদি চকলেটের ভিতরে যে ফয়েলটা দেওয়া থাকে, এটা কিন্তু আবার মেটালিক ফয়েল না, এটা হচ্ছে আপনার ফুড গ্রেডেড অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া থাকে, যেটা আসলে খাবারটাকে সংরক্ষণ করে। তো ঠিক এরকম আমাদের তারটা আসলে হচ্ছে তারের কেবলের মধ্যে যেটা থাকে, কপার কেবল থাকে, মানে কপার, তামার তার থাকে। তো সেইটাকে কি করা হয়, মরিচা, মরিচা যেহেতু তামার উপরে পড়ে না, তারপরেও এটাকে সংরক্ষণ করার জন্য এই মেটালিক ফয়েল দ্বারা মোড়ানো থাকে বা র্যাপিং করা থাকে। এইবার আসেন একটু নিচের দিকে যাই, আমরা একটু কেবলটা দেখি, বা শিল্ডেড পেয়ার কেবল আসলে কি। দেখেন এখানে একটা চিত্রের মাধ্যমে দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে আউটার জ্যাকেট, অর্থাৎ এটা হচ্ছে বাইরে, তারের একদম বাইরেটা। আমি যখন তারটাকে স্পর্শ করি বা কোনো কিছু ভিতরে কাটা না থাকে, তখন এটার বাইরে যে ইনসুলেটরটা থাকে, এটাকে আউটার জ্যাকেট বলে। তারপরে হচ্ছে ওভারঅল শিল্ড। শিল্ড বলতে এটার ভিতরে আপনার কি দেওয়া থাকবে, এটার ভিতরে এই যে অ্যালুমিনিয়াম ফয়েলের মতো যেটা দেওয়া আছে, এটার কথা বলা থাকে। অনেকটা হচ্ছে ডিশের কেবল দেখছেন, উপরে হচ্ছে কালো, তারপরে ভিতরে দেখবেন একটা জালির মতো, ঠিক আছে, একটা জালির মতো দেওয়া থাকে এবং ওই জালিটার ভিতরে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মতো, অ্যালুমিনিয়াম ফয়েল বলতে ওটা হচ্ছে মেটালিক ফয়েল। ঠিক আছে, মেটালটাকে সংরক্ষণ করার জন্য মেটালিক ফয়েল দেওয়া থাকে। তারপরে একটা প্লাস্টিক কাভার, দেন তার ভিতরে আপনার মেইন যে
কপার ওয়্যার যেটা থাকে, যেটা দিয়ে সিগন্যাল বহন করা হয়, সেটা দেওয়া থাকে। সো এইভাবে তার এই যে আপনার শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের গঠনটা এইভাবে দেওয়া হয়। তারপরে হচ্ছে কালার প্লাস্টিক ইনসুলেটর, এখানে হচ্ছে কালার কোডেড প্লাস্টিক ইনসুলেশন। কালার কোডেড বলতে মানে লাল যদি হয় তার একরকম কোড, হোয়াইট যদি হয় সেটার একরকম কোড, গ্রিন যদি হয় সেটার আরেক রকম কোড। মানে এখানে প্রত্যেকটা তারের আলাদা আলাদা কালার কোড থাকে, সেই কোড অনুযায়ী ম্যাচিং করে দেওয়া হয়। এবার আসেন, এখানে বলা হচ্ছে এসটিপি কেবলের দুইটি অংশ থাকে, মানে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের আবার দুইটা অংশ। জোড়া তারের প্রত্যেকটি ধাতব সুতা দ্বারা বহন করা থাকে। তারপরে কি এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুইটি অংশ, একটা অংশের মধ্যে হচ্ছে জোড়া তারের প্রত্যেকটি ধাতব সুতো দ্বারা বহন করা থাকে, অর্থাৎ তারের পাশে সুতো দ্বারা বহন করা থাকে। তারের উপরে ধাতব পাত দ্বারা মোড়ানো থাকে, তারের উপরে ধাতব পাত দ্বারা এটা কি করা হয়, মোড়ানো থাকে। যখন এটা লাগানো হয়, সেই ইনসুলেশন বা এই যে সুতা বলেন বা আনুষঙ্গিক যে ইনসুলেশন বলেন, সেগুলোকে সরিয়ে এটা কিন্তু কানেক্ট করতে হয়। তো এটা নিয়ে আমি আর বিস্তারিত বলছি না, আপনারা একটু দেখে নেবেন। এরপরে দেখেন আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বলতে এখানে হচ্ছে টুইস্টেড আনশিল্ডেড, সরি এখানে আনশিল্ডেড করতে হবে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল কানেকশন তৈরির ক্ষেত্রে যে টাইপটি সবচেয়ে বেশি তা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। একে চার জোড়া বা ফোর পেয়ার, তারপরে হচ্ছে ওয়্যার মিডিয়াও বলা হয়। এখানে হচ্ছে ফোর পেয়ার কেবলও বলা হয়, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলকে আবার কি বলা হচ্ছে, আপনার ফোর পেয়ার কেবলও বলা হচ্ছে। তারপরে আরেকটা কথা কি বলা হয়, এখানে হচ্ছে ইউটিপি কে চার জোড়া মানে হচ্ছে ফোর পেয়ার ওয়্যার মিডিয়া, ফোর পেয়ার ওয়্যার মিডিয়া বলা হয় ইউটিপি কেবল। এই কভার প্রত্যেকটি অপরিবাহী পদার্থ বা ইনসুলেশন ম্যাটেরিয়াল দ্বারা আবৃত থাকে অবশ্যই, কারণ কোনো তারে আপনি যখন স্পর্শ করবেন, অর্থাৎ তার সেই তারটার ভিতর দিয়ে যদি কোনো কানেকশন দেওয়া থাকে বা লাইন দেওয়া থাকে, যদি তার উপরে কোনো ইনসুলেশন না দেওয়া থাকে, তাহলে কি করি আমাদের একটা মানে কি হয়, ঝিমঝিমে একটা অনুভূতি, যেটাকে আমরা শক বলি, ইলেকট্রিক শক বলি। তো তারের উপরে যদি কখনো ইনসুলেশন না দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের শক খাওয়ার বা বিপদের আশঙ্কা থাকে। সো প্রত্যেকটা কেবলের মধ্যে দেখবেন এরকম ইনসুলেশন দেওয়া থাকে, সেটা এখানে বলা হচ্ছে। আবার তারের প্রত্যেকটি জোড়া একে অপরের চেয়ে ম্যান অয়েলি এর মধ্যে পৃথক থাকে। মানে এই যে আপনার মেইন যে শিল্ডের মধ্যে, মেইন যে কাভারের মধ্যে এই ছয়টা বা আটটা তার থাকে, এই আটটা তার কিন্তু আবার আলাদা আলাদা ভাবে শিল্ডেড থাকে, অর্থাৎ কাভার করা থাকে। সেটা এখানে বলা হচ্ছে, এগুলো একটু দেখে নিবেন, হ্যাঁ। আমি জাস্ট তারের গঠনমূলক এবং তারটা কেমন সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এবার দেখেন কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলটা কি? কোএক্সিয়াল কেবল হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের বহনকৃত ফ্রিকোয়েন্সির চেয়ে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বহন করে। এইবার কথার কথা আমি যদি এখানে বলি যে আপনি বহন ক্ষমতা বা আপনার সহ্য ক্ষমতা, আপনি এখানে 10 কেজি বয়ে নিয়ে যেতে পারেন, আপনার হাতে করে 10 কেজি বয়ে নিয়ে যেতে পারেন। এখন কোন ক্ষেত্রে আপনাকে 20 কেজি দেওয়া হচ্ছে, এখন সেটা আপনার হাত পারে 10 কেজি, আপনি তো আর 20 কেজি বহন করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে 20 কেজি যে ওজনটা আছে, এই ওজনটা বহন করার মতো কিন্তু যার বহন ক্ষমতা আছে বা আপনি যেটা দিয়ে এটাকে বয়ে নিয়ে যেতে পারবেন, আপনার সাপোর্টিভ যেটা আছে, সেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। সো আমরা যেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে যেমন শিল্ডেড পেয়ার কেবল, আনশিল্ডেড পেয়ার কেবলের মধ্যে দিয়ে যে সিগন্যালটা বহন করতে পারি না, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যালটা আমরা বহন করতে পারবো না, সেটাকে আমরা কোএক্সিয়াল কেবল যেটা আছে, কোএক্সিয়াল পেয়ার কেবল যেটা আছে, কোএক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবলে বহনকৃত ফ্রিকোয়েন্সি চেয়ে হাই ফ্রিকোয়েন্সি আমরা এই কোএক্সিয়াল কেবল দিয়ে বহন করে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, কোএক্সিয়াল কেবল হলো এমন এক ধরনের কেবল যাতে গোলাকার আকৃতির দুইটি কন্ডাক্টর ইনসুলেটর একটি জ্যাকেট থাকে, গোলাকার দুইটা, এখানে হচ্ছে দুইটা কন্ডাক্টর ইনসুলেটর থাকে। এখন দেখবেন এই তারগুলো হচ্ছে কোএক্সিয়াল কেবল, এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? বিশেষ করে দেখবেন যে মেইন লাইন যেগুলো আছে, অর্থাৎ আপনার পাওয়ার গ্রিড কোম্পানি বা পাওয়ার স্টেশন যেগুলো হয় বা টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে মোটা মোটা পেয়ার কেবল মাটির নিচ থেকে আসে, এসে ওইটা কিন্তু কানেক্টেড হয় লাইনের সাথে, অর্থাৎ ওইটা দিয়ে কিন্তু হাই ভোল্টেজ বা হাই ফ্রিকোয়েন্সি কিন্তু পাস করে নিয়ে যাওয়া হয়। এই জন্য ওই ক্ষেত্রে কোএক্সিয়াল কেবল আপনার ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখেন এই চিত্রের মধ্যে বলা হচ্ছে কি, প্রথমে হচ্ছে জ্যাকেট, যথারীতি প্রত্যেকটা তারের মাধ্যমে একটা করে জ্যাকেট থাকে বা কাভার থাকে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে শিল্ডিং, এখান থেকে হচ্ছে ব্যান্ডেজ শিল্ডিং, মানে হচ্ছে এই যে জালির মতো যেটা ডিশ কেবলের মধ্যে থাকে, ওই ধরনের শিল্ডেড থাকে। তারপরে আবার এক প্রকার ইনসুলেটর দেওয়া থাকে। তারপরে হচ্ছে কপার ওয়্যার থাকে, অর্থাৎ একদম ভিতরে
আমাদের তারের অংশটা অর্থাৎ যেটা দিয়ে আমরা সিগন্যালটাকে বহন করব সেইটা দেওয়া থাকে কোএক্সিয়াল কেবল দিয়ে। তাহলে কি বোঝা যাচ্ছে, কোএক্সিয়াল কেবল দিয়ে কি হয়, যে সিগন্যালটা অতীব শক্তিশালী, অর্থাৎ যেটা টুইস্টেড পেয়ার কেবল এর মাধ্যমে শিল্ডেড পেয়ার কেবল বা আনশিল্ডেড পেয়ার কেবলের মাধ্যমে দ্বারা বহন করা সম্ভব হয় না, সেটাকে আমরা কোএক্সিয়াল কেবলের মাধ্যমে বহন করে নিয়ে যেতে পারবো। এখন এই এটা কোএক্সিয়াল কেবলটা একটু পড়ে নিবেন। এইবার দেখেন এর নিচে আছে থিকনেট। ঠিক আছে, এটাও কিন্তু একটা থিকনেট কোএক্সিয়াল কেবল, এটা একটা কেবল থিকনেট কোএক্সিয়াল কেবল। এই কেবল হচ্ছে কোএক্সিয়াল কেবলের লার্জেস্ট সাইজ, মানে বড় ভার্সন, মানে এক একটা সাইজ থাকে প্রত্যেকটা তারের বা একটা বহন ক্ষমতার এক একটা সাইজ থাকে। তারপরে হচ্ছে থিকনেট কোএক্সিয়াল কেবল, এটা হচ্ছে যে আমরা প্রথমে যে কোএক্সিয়াল কেবল বলছি এইটার মানে হচ্ছে কি হয়, লঙ্গার যে সাইজটা আছে এর ব্যাস হলো 4.4 ইঞ্চি, ইলেকট্রোম্যাগনেটিক ইম্পিডেন্স 502, ইলেকট্রোম্যাগনেটিক ইম্পিডেন্স হচ্ছে 502। আর হচ্ছে থিকনেট কেবল লোকাল এরিয়া নেটওয়ার্কে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, এখানে যদি সহজ করে বলি বা এটার সংক্ষিপ্ত যদি বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাহলে এটাকে বলা হচ্ছে ল্যান, ল্যান কেবল হিসেবে ব্যবহার করা হয়। ব্যাকবোন ওয়্যারিং এর ক্ষেত্রে থিকনেট কেবল ব্যবহার করা হয়। ব্যাকবোন ওয়্যারিং বলতে পিছন সাইডের ওয়্যারিং, যেটা আসলে সচরাচর আমরা চোখে দেখতে পাই না। মনে করেন আপনি পাওয়ার স্টেশন থেকে বা কোনো টেলিকমিউনিকেশন থেকে যে সিগন্যালটা আসতেছে, এটা তো আর আপনি টেলিকমিউনিকেশন স্টেশন বা পাওয়ার স্টেশন বা রেডিও স্টেশনের ভিতরে যে আপনার দেখার সুযোগ নেই যে এই সিগন্যালটা কোথা থেকে আসতেছে বা এই পাওয়ারটা সে কোথা থেকে জেনারেট করতেছে। এইরকম সহজ কথা বলতে গেলে দেওয়ালের পিছন থেকে কাজ করা। ঠিক আছে, দেওয়ালের পিছন থেকে যে কাজ করে যে তারটা, সেটা হচ্ছে থিকনেট কোএক্সিয়াল কেবল। এটা এই কেবলের চিত্র সহ এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আরেকটা আছে দেখেন, আর একটা ছিল থিকনেট, আরেকটা হচ্ছে থিননেট। থিননেট কেবল হলো কোএক্সিয়াল কেবলের স্মলার সাইজ। এটা হচ্ছে আগে দেখলাম আমরা হচ্ছে বিগার সাইজ, লার্জার সাইজ। ঠিক আছে, থিকনেট হচ্ছে বিগার সাইজ আর থিননেট হচ্ছে কোএক্সিয়াল কেবলের স্মলার, ছোট সাইজ। এর ব্যাস হচ্ছে 0.2 ইঞ্চি এবং ইলেকট্রোম্যাগনেটিক ইম্পিডেন্স হলো 502। তাহলে আগে কিন্তু আমাদের ওইটা ছিল 0.4, তাই না? আমরা যদি উপরে একটু দেখি, এটা কিন্তু আমাদের 0.4 ছিল, ব্যাসটা ছিল 0.4 ইঞ্চি আর এটা হচ্ছে 0.2 ইঞ্চি। এবার ইলেকট্রোম্যাগনেটিক ইম্পিডেন্স হচ্ছে 502, ওটারও ইলেকট্রোম্যাগনেটিক, অর্থাৎ থিকনেটের ইলেকট্রোম্যাগনেটিক ইম্পিডেন্স 502 ছিল আর থিননেটের ইলেকট্রোম্যাগনেটিক ইম্পিডেন্সও 502। থিননেট কেবলকে সংক্ষেপে আবার টুইন ওয়্যারও বলা হয়, টুইন ওয়্যার। এটা থিননেটকে আবার টুইন ওয়্যার কেবলও বলা হয়। থিকনেট কেবল আর থিকনেট কেবল হচ্ছে সস্তা, এটা হচ্ছে দাম কম। ঠিক আছে, থিকনেট কেবল থেকে থিননেট কেবল আবার দাম কম, ইনসুলেশন খুব সহজ, মানে ইনস্টলেশন খুব সহজ, এটা ব্যবহার করা যায় খুব সহজে। তারপরে থিননেট দিয়ে ল্যান করা হয়, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক করা হয়। কিন্তু থিননেট এর পরিবর্তে টুইস্টেড পেয়ার দ্বারা ল্যানের কাজ আরো সহজ। টুইস্টেড পেয়ার যদি করি আমরা হচ্ছে কিসের, থিননেট এর পরিবর্তে যদি টুইস্টেড পেয়ার কেবল দিয়ে করি, অর্থাৎ যেটা আমি ক্যাট 6 এর তারের কথা বললাম, যেটা আমাদের ওয়াইফাই কেবল বা ল্যান কেবল হিসেবে ব্রডব্যান্ড হিসেবে আমরা ব্যবহার করি, ওই কেবলটা যদি হয়, ওই কেবলটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, হচ্ছে কি আপনার থিননেট কেবল থেকে আরো সহজ কি করা, কানেকশন করা। আমাদের এখানে থিননেট কোএক্সিয়াল কেবলের একটা চিত্র দেওয়া আছে, এখানে হচ্ছে 5 মিলিমিটার, এরপরে হচ্ছে আপনার দেওয়া আছে আউটার জ্যাকেট, দেন ব্রাইট, এরপর হচ্ছে এই চিত্রের মাধ্যমে কিছু নাম বোঝানো হচ্ছে, আপনার যে শিল্ডের যে কাভার গুলো আছে এগুলোতে নাম বোঝানো হচ্ছে। এবার দেখেন ফাইবার বা অপটিক্যাল ফাইবার কেবল যেটা আছে, ফাইবার কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল, এবার এখানে বলা হচ্ছে ফাইবার বা অপটিক কেবল। এটা হচ্ছে ফাইবার অপটিক তৈরিতে খুব সরু হাজার হাজার কাঁচের তৈরি তন্তু বা প্লাস্টিক ব্যবহার করা হয়। এখানে কি এই যে ফাইবার কেবল যেটাকে বলা হয় না, যেটাকে আমরা কি বলি ফাইবার কেবল বলতে, যেটার ভিতরে লেজার আসে, অনেক সময় শুনে থাকবেন যারা ওয়াইফাই কানেক্ট করতে আসে এরা বলে যে এটার ভিতর দিয়ে লেজার অর্থাৎ আলোক রশ্মি প্রবাহিত হয়ে থাকে। তো এটা কি ফাইবার বা অপটিক তৈরিতে খুব সরু হাজার হাজার কাঁচের সুতা ব্যবহার করা, কাঁচের তৈরি তন্তু, তন্তু বলতে এখানে তুলা, কাঁচের তৈরি তন্তু বা প্লাস্টিক ব্যবহার করা হয়। ঠিক আছে, এর তন্তু দিয়ে আলোর গতিতে প্রবাহিত লেজার রশ্মির সাহায্যে ডাটা স্থানান্তর করা হয়। আমি যেটা বললাম ওয়াইফাই কেবলের মধ্যে যারা ওয়াইফাই কানেক্ট করতে আসে ওরা অনেক সময় ওদেরকে শুনতে বা বলতে শুনবেন যে ওরা বলে এটা দিয়ে হচ্ছে লেজার যায়, মানে লেজার আলোক রশ্মি যায়, যেটার মাধ্যমে আমরা ইন্টারনেট যে ব্রাউজ করি না, আমাদের কাছে যে ডাটাটা পৌঁছাচ্ছে এটা আলোক রশ্মি বা লেজারের মাধ্যমে আমাদের এ পর্যন্ত পৌঁছায়।
ডাটা স্থানান্তর করা হয় কেবলের শুরুতে একটি ইলেকট্রিক্যাল বা লাইট এনার্জি কনভার্টার এবং কেবলের শেষ প্রান্তে একটি লাইট টু ইলেকট্রো এনার্জি কনভার্টার ব্যবহার করা হয়। এখন একটা যে আসতেছে, একটা সিগন্যাল যে আমার পর্যন্ত পৌঁছাচ্ছে, এটাকে আমার ব্যবহারযোগ্য তো করতে হবে। তাহলে এই যে কেবলটা দেওয়া হয়, অর্থাৎ তাদের কিন্তু প্রত্যেকের এক একটা সার্ভার থাকে যেখান থেকে ডাটাগুলোকে বা আমাদের ডেটাগুলোকে পাস করা হয়, বা ওয়াইফাই যে সিগন্যালটা আছে, ব্রডব্যান্ড যেটা আছে আমাদের পর্যন্ত পৌঁছানো হয়। তো যেটা শুরুতে আছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল টু লাইট এনার্জি কনভার্টার, আর একটা হচ্ছে লাস্টে আমাদের পর্যন্ত যখন পৌঁছানো হয়, সরি এখানে হচ্ছে শুরুতে হচ্ছে ইলেকট্রিক্যাল টু লাইট এনার্জি কনভার্টার, আর আমাদের শেষ প্রান্ত অর্থাৎ আমাদের কাছে যেখানে পৌঁছানো হয় লাইট টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টার ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রান্সমিট করা হতে পারে, মানে পারে না। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে তাই অবশ্যই লাইট সিগন্যালে কনভার্ট করতে হয়, অর্থাৎ এই তারটা ব্যবহার করতে অপটিক্যাল ফাইবার অবশ্যই আলোক রশ্মি বা লেজার রশ্মি ছাড়া অন্য কিছু কিন্তু সে প্রবাহিত হতে পারবে না বা আমাদের পর্যন্ত পৌঁছাইতে পারবে না। So, নিচের দিকে এটা একটা চিত্র দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে কোডিং, তারপর হচ্ছে ক্যাটালিন, তারপর হচ্ছে কোর, এইভাবে দেওয়া আছে। এগুলো একটু পড়ে নিয়ে দেখে নিন, ঠিক আছে? আমি এত এখানে অনেক বিস্তারিত আছে, তো বিস্তারিত ওইভাবে বলতে গেলে আসলে শেষ করা যাবে না, তো আমি অত বিস্তারিত বলছি না। এখন অপটিক্যাল ফাইবারের মধ্যে যে সরু কাঁচ বা গ্লাস থাকে তাকে কোর, এটাকে হচ্ছে কোর বলে, ঠিক আছে? কোরের বাইরে চারপাশে যে ধাতব কনসেপ্ট লেয়ার বা ক্যাডিং, এইচআর, ডায়ামিটার, এখানে হচ্ছে এই যে চিত্রের মাধ্যমে যে নামগুলো দেওয়া আছে এগুলো আসলে এখানে বলা আছে, ঠিক আছে? এগুলো একটু দেখে নিবেন তাহলে হবে। এগুলো থেকে আসলে মোটামুটি একটু প্রশ্ন আসে, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তের ভিতরে আসতে পারে। বা আপনার এই যে টিএসএর পেয়ার কেবল বা শিল্ডেড পেয়ার কেবল, আনশিল্ডেড পেয়ার কেবল, তারপরে আর যেটা বললাম থিননেট কেবল, থিকনেট কেবল, এই যেগুলো আছে অপটিক্যাল ফাইবার কেবল, এই সম্বন্ধে আপনার বিস্তারিত চিত্র সহ বর্ণনা আসতে পারে, ব্রড প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে। আবার আপনাকে শুধু এদের কাজ বর্ণনা করতে হতে পারে। যদি কাজ বর্ণনার কথা বলে তাহলে আপনি শুধুমাত্র কাজ বর্ণনা করবেন, আর যদি চিত্র সহকারে বলে তাহলে আপনি এই প্রত্যেকটা কেবলের চিত্র অঙ্কন করবেন, চিত্র অঙ্কন করে এদের কাজগুলো বর্ণনা করে দিবেন। বইতে আরো বিস্তারিত ভালোভাবে পাবেন, ঠিক আছে? এইবার দেখেন এখানে হচ্ছে প্রত্যেক প্রকার কেবলের সুবিধা অসুবিধা। এতক্ষণ আমরা কি বললাম, টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে আবার শিল্ডেড পেয়ার কেবল আছে, আবার আনশিল্ডেড পেয়ার কেবল আছে। এরপরে পাচ্ছি আমরা থিননেট পেয়ার কেবল, আরেকটা পাচ্ছি থিকনেস পেয়ার কেবল, আরেকটা পাচ্ছি কি অপটিক্যাল ফাইবার কেবল। সো আরেকটা হচ্ছে ওপেন ওয়্যার ছিল। সো ওপেন ওয়্যার মধ্যে এখানে প্রত্যেকটা কেবলের কিন্তু বৈশিষ্ট্য দেওয়া, সরি সুবিধা অসুবিধা দেওয়া আছে, যে আপনি কোন তারটা ব্যবহার করলে আপনার কি সুবিধা হবে, কোনটা ব্যবহার করলে কি সুবিধা হবে না, এটার সুবিধা কি আছে অসুবিধা কি আছে, সবকিছু আমরা বিস্তারিত এখানে পাবো। এখন দেখেন প্রত্যেকটা প্রকার কেবলের সুবিধা অসুবিধা এখানে যদি বলি, কম্পিউটার ও অন্যান্য টেলিকমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল ব্যবহার করা হচ্ছে, এটা আমরা জানি। অর্থাৎ সিগন্যাল এই ডাটা প্রতিনিধিত্ব করে, সিগন্যাল হচ্ছে কি করে, ডাটার প্রতিনিধিত্ব করে। আর সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফর্মে ট্রান্সমিট মিডিয়া হতে পারে, যা কেবল এয়ারের মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছায়, বা অন্যান্য কি হয় কেবলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতে পারে। গঠনগত দিক থেকে কেবল ট্রান্সমিট মিডিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। গঠনের দিক থেকে মানে এই তারের গঠনের দিক থেকে, গঠনগত দিক থেকে এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন ওপেন ওয়্যার, ওপেন ওয়্যার হচ্ছে প্রথম হচ্ছে ওপেন ওয়্যার, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে আমরা যেটা বললাম শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এসটিপি, আর আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল ইউটিপি, দুইটা কেবল। এরপর হচ্ছে কোএক্সিয়াল কেবলের মধ্যে আসতেছে কি থিননেট কোএক্সিয়াল কেবল, আর এটা হচ্ছে থিকনেট কোএক্সিয়াল কেবল। আর অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল কেবলের মধ্যে আসছে সিঙ্গেল মোড, মাল্টিমোড, আর হচ্ছে স্টেপ ইন্ডেক্স মাল্টিমোড, আরেকটা হচ্ছে গ্রান্ড ইন্ডেক্স মাল্টিমোড। টোটাল হচ্ছে প্রত্যেকটা তারের মধ্যে আবার কি কি মোড আছে, এই মোডগুলোকে এখানে পৃথক করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার প্রত্যেক প্রকার কেবলের সুবিধা এবং অসুবিধা নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে। যেমন এখানে ওপেন কেবলের কি হচ্ছে, ওপেন কেবলের যদি আমরা এখানে দেওয়া আছে হচ্ছে ওপেন ওয়্যার কেবলের সুবিধা যদি দেখি, ওপেন ওয়্যার কেবলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 0.5 মেগা হার্টজ। আমরা যেটা আগে সকে দেখে আসছি যে এটার প্রথম সুবিধা দেওয়া আছে। এটা হচ্ছে ওপেন কেবলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 0.5 মেগাহার্টজ। ওপেন ওয়্যার সাধারণত টেলিফোন খুঁটির উপর তারের মতো টানানো থাকে।
এরপরে দেওয়া আছে ওপেন ওয়্যার সাধারণত টেলিফোনের খুঁটির উপর তারের মতো টানানো থাকে, ফলে কোনো তারের ত্রুটি বিচ্যুতি দেখা দিলে অল্প খরচে আইডেন্টিফাই করা যায়। তাহলে কি ওপেন ওয়্যার কেবল তারের মতো টানানো থাকে, অর্থাৎ এটা দেখা যায়, অর্থাৎ যে তারগুলো মনে করেন টেলিফোনের তার বা সাধারণত বিদ্যুতের তার যদি কোনো গাছের ডাল পড়ে ঝড়ের সময় বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ছিঁড়ে যায়, সেটা কিন্তু ওপেন ওয়্যার থাকার কারণে আমরা দেখতে পাই যে এইখানে এই অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ছিঁড়ে গেছে। এটা হচ্ছে ওপেন ওয়্যারের প্রথম সুবিধা, সরি দ্বিতীয় সুবিধা। এরপরে হচ্ছে কোন তারের ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হলে অল্প খরচে মেরামত করা যায়, মানে এটা স্বল্প ব্যয়ে মেরামত যোগ্য, আর এই ত্রুটিটা মেরামত করা যায়, এটি দামে সস্তা। ঠিক আছে, অল্প দূরত্বের মধ্যে যেমন 20 ফুট ডাটা আদান প্রদানের সবচেয়ে কার্যকরী ব্যবস্থা। আপনি যদি অল্প একটু দূরত্বের মধ্যে অর্থাৎ 20 ফুটের মধ্যে নিয়ে যেতে চান, কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে 20 ফুটের মধ্যে নিতে চান, তাহলে কি করতে হয়, আপনি ওপেন ওয়্যার কেবল ব্যবহার করতে পারেন। এর অসুবিধা হচ্ছে যেহেতু ওপেন ওয়্যার কেবল ফ্রিকোয়েন্সি রেঞ্জ কম, অর্থাৎ 0 থেকে 5 মেগাহার্টজ, তাই এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি ডাটা পাঠানো যায় না, এটা হচ্ছে অসুবিধা। এতে নয়েজ ইন্টারফেস থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো শিল্ডেড বা আবরণ ব্যবহার করা হয় না, ফলে ডাটা এর পরিমাণ মানে ডাটা লস হয়, ডাটা লসের পরিমাণ বেশি হয়। ডাটাটা যদি আমি এক জায়গা থেকে এক জায়গায় পাঠাই কোনো কারণে, এটা হচ্ছে যেহেতু ওপেন আয়ার, তো দেখা যায় এর কোনো ত্রুটি হলে কি হয়, সেটা বহনযোগ্য হয় না, মানে খুব বেশি দূর আমরা ডাটা কিন্তু আমাদের পরিপূর্ণ ডাটাটা আমরা পাই না, এতে প্রচুর পরিমাণ সমস্যা থাকে, মানে কি প্রচুর পরিমাণ অ্যাটেনিউশন মানে বাতাসের কারণে যেটা, এটা হচ্ছে অনেক প্রকার সমস্যা থাকতে পারে। এরপর হচ্ছে একই তার দিয়ে বেশি দূরে ডাটা পাঠানো যায় না, এটা হচ্ছে অসুবিধা। এর অসুবিধা প্রত্যেকটা তারের দেখবেন টুয়েস্টেড পেয়ার কেবল, শিল্ডেড এই টুয়েস্টেড পেয়ার কেবল আবার দুই ধরনের, একটা হচ্ছে শিল্ডেড আর একটা হচ্ছে আনশিল্ডেড। তো এগুলোর সুবিধা অসুবিধা আছে, এগুলো এখানে বিস্তারিত আসলে আছে বইয়ের মধ্যে যতগুলো আছে এখানে সবগুলো আছে। তো ওই অনুযায়ী সবগুলো তো আসলে আলোচনা করা তো অসম্ভব। তো আপনার একটু সুবিধা অসুবিধা, এর যে সুবিধা অসুবিধা গুলো আছে এগুলো পড়ে নিন। এখানে মেইনলি বোঝানো হচ্ছে আপনার ওয়্যার সম্পর্কে বলা হচ্ছে, এই সেকেন্ড চ্যাপ্টারে আপনার ওয়্যার সম্পর্কে বলা হচ্ছে, এবং এই প্রত্যেকটা ওয়্যারের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা ওয়্যারের এখানে সুবিধা অসুবিধা দেওয়া আছে। দেখা যাচ্ছে এতগুলো সুবিধা অসুবিধা আমরা পরীক্ষায় নাও আসতে পারে, বা কোন একটা নির্দিষ্ট কেবলের কথা বলে দিতে পারে যে আপনার টুয়েস্টেড পেয়ার কেবলের সুবিধা অসুবিধা বলতে পারেন, আবার টুয়েস্টেড এর মধ্যে আবার শিল্ডেড আবার আনশিল্ডেড যে কোনোটা উল্লেখ করে দিতে পারে। তারপরে আপনার থিকনেস বা থিননেস এটার কথা বলে দিতে পারে। ঠিক আছে, আপনার এই অনুযায়ী এখানে অনেকগুলো সুবিধা অসুবিধা প্রত্যেকটা তারের ম্যাক্সিমাম এবং মিনিমাম সুবিধা অসুবিধা এখানে দেওয়া আছে। এগুলো থেকে আপনারা যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে কম করে হলে 5টা করে সুবিধা অসুবিধা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। 5টা করে, বেশি বলছি না, প্রথম পর্যায়ে 5টা করে রাখার চেষ্টা করবেন। এবার দেখেন এখানে আছে স্যাটেলাইট কমিউনিকেশনের বৈশিষ্ট্য। আমরা আগে ছিলাম সুবিধা অসুবিধা পর্যন্ত, এখানে হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, যদি এটা বিস্তারিত লেখা আছে এই জায়গায়, এগুলো একটু পড়ে নিয়ে। ঠিক আছে, এবার 2.5 এর মধ্যে পাচ্ছি কমিউনিকেশন সিস্টেমে মাল্টিপ্লেক্স, তারপর হচ্ছে ডিমাল্টিপ্লেক্স প্রসেস। এটা আবার কি, কমিউনিকেশন সিস্টেম মাল্টিপ্লেক্স আর ডিমাল্টিপ্লেক্স এই দুইটা আমাদের কাছে নতুন। সো মাল্টিপ্লেক্স কি আর ডিমাল্টিপ্লেক্স কি, এখানে হচ্ছে ও মাল্টিপ্লেক্স, এখানে হচ্ছে ও মাল্টিপ্লেক্স না, এটা হচ্ছে মাল্টিপ্লেক্স। প্রথম হচ্ছে মাল্টিপ্লেক্স, মাল্টিপ্লেক্স কে সংক্ষেপে মার্কসিং বলা হয়। এখানে হচ্ছে MUX মার্কসিং, এখানে হচ্ছে মার্কসিং, এই মাল্টিপ্লেক্স কে সংক্ষেপে মার্কসিং বলা হয়। যে প্রক্রিয়া দুই বা ততোধিক লো ব্যান্ডউইথ কে লো ব্যান্ডউইথ চ্যানেলকে রবিন মানে এক করে লার্জ ব্যান্ডউইথ করা হয়, মানে দুইটা সিগন্যালকে কি করা হচ্ছে, কোনো একটা সিগন্যাল আপনার দুর্বল বা কোনো একটা শক্তি, দেখা যাচ্ছে আপনি পাশাপাশি দুইজন দৌড়াচ্ছেন বা হাঁটতেছেন, এখন একজন মানুষ দুর্বল হয়ে গেছে, আপনাদেরকে যাওয়ার কথা 2 কিলোমিটার, একজন মানুষ দুর্বল হয়ে 1 কিলোমিটার থেমে যাচ্ছে, তখন কি করা, একজনকে সাপোর্ট দেওয়া। আপনি যে শক্তিশালী বা আপনি যে সবল, আপনি 2 কিলোমিটার পাস করতে পারবেন, আপনি তাকে নিয়ে পাস করবেন। এখানে মূলত সেটাকেই বলা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার মাল্টিপ্লেক্স বা মাল্টিপ্লেক্স। এই লেপের কিছু তুমি হ্যাঁ জি জি আমার মনে হয় একদিনে এতটা বলা উচিত হচ্ছে না, তোদের রাখতে কষ্ট হয়ে যাবে। 2টা ক্লাসে নিয়ে মনে হয় শেষ করলে বেশি ভালো হয়, যেহেতু এতগুলা একদিনে বলাটা ঠিক হবে না আমার মনে হচ্ছে। তো যতটুকু বলছে ওই পর্যন্তই রাখা মনে হয় ঠিক হবে।
এখানে মোটামুটি এখনো যথেষ্ট আছে। তো এগুলো, আচ্ছা, এই পর্যন্ত থাক, এই পর্যন্তই রাখি। আর বলবো না আজকে, কারণ এই মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং এখান থেকে যদি যাই তাহলে আরেকটা ক্লাসে নিয়ে যাই, কারণ কেবল গুলো বলা হয়েছে তো এখান থেকে এগুলো একটু পড়তে হবে, আপনারা ওইগুলো একটু দেখে নিবেন। না নিলে আসলে সমস্যা হয়ে যাবে। আমি যদি এক এক দিনে এক একটা চ্যাপ্টার শেষ করি তাহলে বইয়ের মধ্যে এমনি অল্প কয়েকটা চ্যাপ্টার আছে, তো একদিনে শেষ করে দিলে আপনাদের জন্য কষ্টকর। মোটামুটি পরীক্ষা হওয়ার এখন মনে হয় দেরি আছে। পরীক্ষা খুব সম্ভবত আপনাদের ঈদের পরে হতে পারে, কি আগে হবে জানি না। তো এখনো এটা সম্পর্কে আসলে মানে শিওর জানি না যে কবে পরীক্ষাটা আছে। ঠিক আছে। তো যেহেতু এখানে পাঁচটা না, এই সাবজেক্টে পাঁচটা না ছয়টা চ্যাপ্টার আছে, এখন আমরা যদি 10টা ক্লাস মানে প্রতিদিন দুইটা করে ক্লাস মানে চ্যাপ্টার ওয়াইজ করি, তাহলে দেখা যাচ্ছে 10টা ক্লাস হয়। যেহেতু একটা চ্যাপ্টার শেষ করছি বাকিগুলো শেষ হয়ে যাবে। এইটা সেকেন্ড চ্যাপ্টার বাদে আর হয়তো 3টা চ্যাপ্টার আছে। টোটাল মনে হয় এই সাবজেক্টে 5টা চ্যাপ্টার। আমরা 10 দিনে আর 10টা ক্লাস এমনি পেয়ে যাবো। সপ্তাহে যদি আমাদের 4টা করে ক্লাস হয় আমরা শেষ করতে পারবো, জানুয়ারির মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। এই ডিসেম্বরের মধ্যে আমরা কি আর একটা হয়তো ক্লাস, না ডিসেম্বরের মধ্যে আর হয়তো একটা ক্লাস পাবো না। আর যদি পাই তাহলে তো সেটা পাবো। আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কালকে কিন্তু ক্লাস হবে না, হ্যাঁ। কালকে ছুটি থাকবে, যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন, এই উপলক্ষে আসলে ছুটি থাকবে। তো কালকে হচ্ছে ম্যাডামের যে ক্লাসটা ছিল উনি হয়তো বৃহস্পতিবারে এই ক্লাসটা কন্টিনিউ করতে পারে, যদি আমি এখনো জানি না, ওনার সাথে আমার কথা হয়নি। তো উনি হয়তো বৃহস্পতিবারে নিতে পারে, অথবা রবিবারে, যেহেতু স্যার ক্লাস নেই, তো সেক্ষেত্রে উনি হয়তো পরের দিন এই ক্লাসটা কন্টিনিউ করতে পারে। তো এটা গ্রুপে আসলে জানানো হবে পরবর্তী ক্লাসটা উনি কবে নেবেন। ঠিক আছে। আর আমার এই ক্লাসটা গতকালকে ছিল, তো গতকালকে আমি ছিলাম, গতকালকে ছুটি নিয়েছিলাম, ওই জন্য এই ক্লাসটা আজকে নিয়ে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, পরিশেষে আরেকটা কথা বলি, আপনারা একটু বইটা সংগ্রহ করবেন কাইন্ডলি, কারণ আপনারা হয়তো অনেকে তাকায় থাকবেন যে আমরা হচ্ছে সাজেশন বা এই ধরনের কোনো কিছু দেওয়া হবে। হ্যাঁ, এটা দেওয়া হবে, এটা অবশ্যই দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে। সেটা হয়তো আমরা প্রশ্ন আকারে দিব, আসলে একটা সিটের মধ্যে অনেকগুলো ব্রড প্রশ্ন সহকারে সবকিছু অ্যান্সার আসলে ওইগুলো তুলে দেওয়া তো অসম্ভব হয়ে যায়, এবং শীটটাও অনেক বড় হয়ে যায়, বইয়ের মতো একটা শীট তৈরি হয়, সেক্ষেত্রে আপনাদের পড়তে গেলে অসুবিধা হচ্ছে। তো আমরা মেইনলি কি করতেছি, যেহেতু বই বের হয়ে গেছে, বই থেকে আমরা একটা শর্ট সাজেশন আপনাদেরকে করে দিব ব্রড দিয়ে। আমি ম্যাডাম স্যার হয়তো দিয়ে ফেলছে অলরেডি, হয়তো স্যার আপনাদেরকে প্রোভাইড করতেছে বা করেও ফেলছে হয়তো। তো আমরা কি করতেছি, আমরা আমাদের সাবজেক্ট গুলোতে ভেঙে ভেঙে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। যেগুলো অতি সংক্ষিপ্ত, আর মেইনলি অতি সংক্ষিপ্ত আসলে দাগানো যায় না, তারপরে চেষ্টা করবো যতটা দাগিয়ে দেওয়া যায়। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং ব্রড গুলো আমরা আলাদা আসলে আপনাদের প্রশ্নের মতো, ঠিক যেমন পরীক্ষায় প্রশ্ন আসে ক বিভাগ খ বিভাগ, এইভাবে আমরা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ করে প্রশ্ন করে প্রশ্নের মতো করেই আপনাদের হয়তো সাজেশনটা প্রোভাইড করে দিব। আপনারা একটু বইটা সংগ্রহ করবেন দয়া করে, এবং বই থেকে পড়লে দেখবেন আরো সহজ হবে। আমরা তো আসলে আমাদের বইয়ের ভাষায় আমরা আমাদের মতো করে ওইটা দেই, শিট গুলো তৈরি করে দেই, সাজেশন গুলো রেডি করে দেই, যেহেতু বিগত দিনেও জানেন যে বই ছিল না, নতুন বই চলে আসছে, এখন আপনারা একটু বইটা সংগ্রহ করে নেবেন, নিয়ে ওখান থেকে করে নিয়ে তাহলে সহজ হবে। ঠিক আছে। তো আমি আসলে আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী আমার ক্লাস আছে পরবর্তী সোমবার। তো আল্লাহ পাক সুস্থ রাখলে আবার আপনাদের সামনে হাজির হব এই দ্বিতীয় অধ্যায়ের বাকি যে অংশটা আছে এই অংশ নিয়ে। এবং যদি সম্ভব হয় তৃতীয় যে চ্যাপ্টারটা আছে এইটা সম্পর্কে বা এইটার ভূমিকা যতটুকু আছে বা ওই তৃতীয় চ্যাপ্টারটার মধ্যে কি আছে এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।